হ্যালো এভরিওয়ান, বিডিএক্সের পক্ষ থেকে সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে শিখবো। অ্যাকচুয়ালি একটা না, বেশ কয়েকটা টপিক সম্পর্কে শিখবো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে দুটো, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লিয়ার ফিক্স সম্পর্কে শিখবো, যেটা ফ্লোটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর একটা ব্যাপার আমরা শিখবো, সেটা হচ্ছে গ্রিডিং সিস্টেম অথবা স্ক্যাফোল্ডিং বলা হয় জিনিসটাকে। অর্থাৎ আমরা কিভাবে আমাদের লেআউটের মধ্যে গ্রিড তৈরি করি, এক একটা কলাম তৈরি করি, এক একটা রো তৈরি করি, সেই সম্পর্কে আমরা শিখবো। সো আমাদের পিএইচডিটাতে দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা কলাম রয়েছে প্রত্যেকটা রোতে। এখানে একটা রো, এটা একটা রো এবং এটা একটা রো, এখানে 3টা কলাম এবং এখানে 3টা কলাম রয়েছে। সো এটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা সম্পর্কে আমরা প্রথমে শিখবো। তার আগে খুবই ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্সিং। সেটা আপনাদেরকে দেখে নেওয়া যাক। এখন আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। তার আগে চলুন আমরা কোড লেখা শুরু করি সরাসরি। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা যেখানে শেষ করেছিলাম, ঠিক সেখানে পর থেকে আমরা ধরি, আমরা শেষ করেছিলাম আমাদের স্লাইডারের যেই বাটনগুলো রয়েছে, কন্ট্রোল বাটনগুলো রয়েছে সেগুলো। সো আমরা একটা কমেন্ট লিভ করে যে এখানে slider buttons and just simple. তারপর আমরা আমাদের আসল কোডে ফিরে যাই, যেখানে আমরা প্রথমে তৈরি করব একটা ফুল উইডথের একটা বক্স তৈরি করবো আমরা প্রথমে। সো ফুল, এবং তার ভিতরে আমরা তৈরি করব মেইন, অর্থাৎ শুধুমাত্র সেন্টার যে অংশটুকু, সেই অংশটুকুর জন্য একটা বক্স তৈরি করবো। সো মেইনের ভিতরে আমাদের সবগুলো জিনিস থাকবে। তার মধ্যে আমরা খেয়াল করি, প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হালকা একটা লাইন রয়েছে, যে লাইনটা প্রত্যেকটা রো এর শুরুতে রয়েছে। তাই আমরা এই লাইনটাকে রো এর শুরুতে ইনসার্ট করাই, অথবা আমরা চাইলে রো এর আগেও ইনসার্ট করতে পারতাম। রো এর বাইরে আমরা রো এর বাইরে ঠিক স্লাইডার বাটনের নিচে আমরা অ্যাড করতে পারতাম, বাট যেহেতু রো এর ভিতরে রয়েছে সেহেতু আমরা রো এর ভিতরে অ্যাড করে দিই। সো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইএমজি, আমরা একটা লাইন তৈরি করবো। আমরা এটাকে নাম দিতে পারি ডিভাইডার, অথবা রো ডিভাইডার দেওয়া যেতে পারে, রো ডিভাইডার। এবং এটার মধ্যে আমরা একটা ইমেজ দিব, সেটা হচ্ছে আমাদের ইমেজের ডিরেক্টরিটা ছিল ইমেজে স্ল্যাশ রো ডিভাইডার নামে তৈরি করি আমরা ফাইলটাকে .png। সো এরপর আমরা একটা অল্টার ট্যাগ দিতে পারি, সো এখন আমরা ইমেজটাকে সেভ করব। যেহেতু আমরা অলরেডি আমরা ট্যাগটাকে তৈরি করেছি, এখন আমরা ইমেজটাকে সেভ করব। এইসব ক্ষেত্রে সাধারণত এই ধরনের ইমেজগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে, সেই জন্য এগুলোকে আলাদা একটা নতুন ডকুমেন্টে নিয়ে ঠিকভাবে ক্রপ করাটা খুবই প্রবলেমেটিক। তাই আমি যা করে থাকি নর্মালি সেটা হচ্ছে আমি এখান থেকে সরাসরি পিএইচডি থেকেই ক্রপ করে নেই এই পার্টটুকুকে, তারপর শুধুমাত্র এই পার্টটুকুকে সেভ করে আমি রোল ব্যাক করি পেছনের দিকে। তো চলুন আপনাদেরকে দেখা যাচ্ছে আমার মেথড। এছাড়া আপনারা নর্মালি আমি যেভাবে এতদিন করে আসছিলাম, অর্থাৎ আলাদা একটা ডকুমেন্টে নিয়ে সেখান থেকে ম্যানিপুলেট করে অথবা ছোট বড় করে ক্রপ করে আমরা সেভ করতে পারি। বাট এখন আমি দেখাবো আমার মেথডটা, আমি যেভাবে সাধারণত কাজ করে থাকি। সো প্রথমে আমি ইমেজটাকে নিলাম, 920 পিক্সেল নেব আমরা ইমেজের। সো একটু জুম ইন করি, আর একটু ছোট করে নিই, কারণ এত বড় এত এত বেশি হাইটের ইমেজ আমাদের প্রয়োজন পড়বে না। যত বড় ইমেজ পেজ লোডিং এর টাইম তত বেশি হবে। ক্রপ করলাম আমাদের প্রয়োজনীয় হাইটের টুকু। এখন আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের জায়গাটুকু ক্রপ হয়ে যাবে। এরপর আমরা জিনিসকে সেভ করব। সো সেভ করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের ডিরেক্টরিতে যাওয়া লাগবে। আমাদের ডিরেক্টরি হচ্ছে টেমপ্লেট, এবং এখানে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা সেভ করব পিএনজি ইমেজ হিসেবে, অথবা আমরা সরাসরি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ করতে পারি, জেপিজি ইমেজ হিসেবে সেভ করতে পারি, কারণ আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই রয়েছে। সো চলুন আমরা জেপিজি হিসেবে সেভ করে দিই, জেপিজি। তারপর আমরা বলবো রো ডিভাইডার .jpg। সো ইমেজটাকে আমরা সেভ করলাম। এখন আমরা ব্যাকে রোল করবো, অর্থাৎ আগে যেরকম ছিল ক্রপের আগে ঠিক সেই জায়গায় ফিরে যাবো। কিভাবে আমরা যেতে পারি? আমার কম্পিউটারের শর্টকাটটা হচ্ছে Ctrl+Alt+Z। নর্মালি ফটোশপের ডিফল্ট কমান্ড হচ্ছে আন্ডু কমান্ড হচ্ছে Ctrl+Alt+Z, অর্থাৎ আপনারা যতবার সম্ভব পিছনে যেতে পারবেন Ctrl+Alt+Z প্রেস করার মাধ্যমে। তো আমি সেটা করবো এখন,
কন্ট্রোল অল্টার জেড, এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্রপের আগে ঠিক যে ভার্সনটা ছিল সেটা চলে আসছে। সো এখন আমরা ইমেজটাকে অবশ্যই প্রথমে আমরা পিএনজি হিসেবে আমাদের এইচটিএমএল এর মধ্যে লিখেছিলাম। সো এখানে আমাদেরকে জেপিজে করতে হবে, এবং আমরা পেজটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারে ওপেন করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইন চলে আসছে এখানে, এই লাইনটাই আমরা চাইছিলাম। সো চলুন দেখা যাক লাইনের মাঝখানে স্পেসিংটা ঠিক আছে কিনা। চলুন দেখা যাক লাইনের মাঝখানে স্পেসিংটা ঠিক আছে কিনা। খুবই কাছাকাছি উপরের, অতএব উপরের বাটনগুলো খুবই কাছাকাছি, অথবা আমার মনে হচ্ছে ঠিকই আছে স্পেসিংটুকু। সো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরবর্তী অংশটুকু, এই কলামটুকু। সো কলামগুলো আমরা কিভাবে কোড করবো চলুন দেখে নেওয়া যাক। আমাদের মেইনের ভিতরেই থাকবে, বা তার নিচে আমরা আপনারা চাইলে ইমেজটাকে একটা ডিভের মধ্যে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের মার্কআপটা একটু সুন্দর হয় অথবা বেশি রিডেবল হয়। সো আমরা এটাকে একটা ডিভ রো ডিভাইডার ক্লাস দিয়ে আমরা ডিভটাকে, এবং ইমেজ থেকে আমরা ক্লাসটা তুলে নিই। সো ইমেজের মধ্যে আমাদের এই ক্লাসটার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের যখন এই ক্লাসটাকে, এই ইমেজটাকে স্টাইলিং করার প্রয়োজন পড়বে, আমরা সরাসরি এই ক্লাসটাকে ব্যবহার করে আমরা স্টাইলিং করতে পারবো। সো এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রো। সো রো এর জন্য আমরা একটা প্রথমে ক্লাস তৈরি করি, বক্স তৈরি করি রো, এবং তার ভিতরে আমাদের থাকবে কলামস। সো আমাদের 3টা কলামের প্রয়োজন পড়বে। সো আমরা 3টা ডিভ তৈরি করবো। 3টা ডিভের ক্লাস হবে, ধরা যাক আমরা এটাকে কলাম বলতে পারি প্রত্যেকটাকে, অথবা হ্যাঁ কলাম বলা যায়। সো প্রত্যেকটা হচ্ছে কলাম, এবং এই কলামগুলো যেহেতু এখানে যেহেতু একটা রোর মধ্যে 3টা কলাম আছে, অর্থাৎ একটা কলামকে আমরা 1/3 অফ আ রো বলতে পারি, অর্থাৎ একটা রোর 1/3 বলা যেতে পারে। সো আমরা কলাম 1/3 বলবো এটাকে, 1/3 কলাম, এবং এটা আমরা 3টা কপি তৈরি করবো। সো 3টা কপির ভিতরে আমাদের কন্টেন্ট গুলো থাকবে, 3টা আলাদা আলাদা কন্টেন্ট থাকবে। সো প্রথমে আমরা একটা কন্টেন্ট নিয়ে নিই, তারপর আমরা সেই কন্টেন্ট গুলোকে জাস্ট কপি পেস্ট করতে পারবো। সো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ইমেজ এবং একটা হেডার এবং কিছু কন্টেন্ট এবং একটা রিড মোর বাটন। সো খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোকে আমরা কপি করে নিই। আমাদের ইমেজগুলো দরকার, অর্থাৎ আমরা সার্ভিসেস লেয়ারের মধ্যে আমাদের সার্ভিসেস লেয়ারটা আমাদের দরকার। সো এটাকে আমরা একটা আলাদা ফাইলে নিই, আলাদা ডকুমেন্টে নিয়ে নিই, যেখান থেকে আমরা সেভ করবো। সো দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেছি। এখান থেকে আমাদের শুধুমাত্র একটা কপি করবো প্রথমে। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমেই আমাদের সাইডের ইমেজটা দরকার। সো আমরা ক্রপ টুলটাকে সিলেক্ট করি এবং সাইডের ইমেজটাকে ক্রপ করার চেষ্টা করি। বাম পাশে একটু বেশি হয়ে গেছে, সো কমিয়ে নিই। ডান পাশে আরেকটু স্পেসিং দিয়ে নিই ইমেজটার, এবং উপরের নিচের স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে। সো আমার মনে হয় ঠিক আছে এই পর্যন্ত। তো এখন আমরা এটাকে সেভ করব। আমরা এটাকে আইকন হিসেবে সেভ করতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, তবে আমরা এটাকে পিএনজি হিসেবে সেভ করব। সো চলুন আমরা সেভ করে নিই। এটার নাম দেওয়া যাক সার্ভিস আইকন ক্লক ডট পিএনজি। যেহেতু এটা সার্ভিসের একটা আইকন এবং এটা দেখতে অনেকটা ক্লকের মতো, অথবা আমি এটাকে নাম দিলাম সার্ভিস আইকন ক্লক, এবং এটাকে আমরা পিএনজি হিসেবে সেভ করবো অবশ্যই। পিএনজি সেভ করলাম। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা রোল ব্যাক করে পিছনে চলে যাই, দেখি আমাদের স্টাইলিং গুলো আর কি কি রয়েছে এখানে। এখানে আমাদের একটা হেডার রয়েছে, এবং হেডারের ক্ষেত্রে আমাদের ফন্টটাকে আমরা দেখে নিই। হেডারের ফন্ট হচ্ছে 26 পিক্সেল। এখানে মাইরিয়েড প্রো ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ফটোশপের ডিফল্ট একটা ফন্ট, বাট আমরা নর্মালি হেলভেটিকা অথবা এরিয়াল কোন একটা কিছু ইউজ করতে পারি। চলুন আমরা মার্কআপটা লিখে নিই। প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হেডার। সো আমরা লিখে নিই হেডার নামের একটা HTML5 ট্যাগ রয়েছে, যেটা আমরা ব্যবহার করবো এখানে হেডার, এবং আমরা একটা ক্লাস ইউজ করতে পারি এখানে একটা সার্ভিস হেডার, এবং এর ভিতরে আমাদের দুটো এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে ইমেজ অর্থাৎ আইকন, আর একটা হচ্ছে আমাদের হেডলাইন। সো ইমেজটা আমরা প্রথমে তৈরি করি img ডট
সার্ভিস আইকন অথবা সার্ভিস হেডার আইকন বলতে পারি। এই ক্লাস নেমগুলো খুবই হেল্পফুল হয় যদি আপনি সিমেন্টিক ভাবে এগুলো তৈরি করেন, অর্থাৎ নামকরণটা সঠিকভাবে করেন। যেমন ধরো আমি যখন সার্ভিস হেডার ইমেজ যদি আইকন যদি এটার নাম দিই, আমি যে কোনো সময় এটা পরবর্তীতে দেখলে আমি বুঝতে পারবো যে এই ইমেজটা অ্যাকচুয়ালি এই ক্লাসের ভিতরে রয়েছে, সেই জন্য নামকরণ এরকম হয়েছে যে সার্ভিস হেডার আইকন। প্রথমে আমরা এইটুকুকে নেব এবং এরপর আমরা এটা একটা সাফিক্স ব্যবহার করব, অর্থাৎ শেষ অংশটুকুকে আমরা চেঞ্জ করব দরকারে ক্লাস হিসেবে। সো এরকম নামকরণ একেবারে ইম্পর্টেন্ট তা নয়, তবে এই ধরনের নামকরণ করার মাধ্যমে আপনাদের HTML মার্কআপটা অনেক বেশি সহজ হয় এবং স্টাইলিংটা অনেক বেশি সহজ হয়ে যায়। সো আমরা ইমেজটাকে তৈরি করি, এটার সোর্স হচ্ছে ইমেজেস সার্ভিস আইকন clock.png সার্ভিস আইকন। আমরা চাইলে অল্টার ট্যাগের ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট ডেডলাইন ট্যাগে লিখতে পারি, টাইটেলটাকে আমরা দিতে পারি স্ট্রিক্ট ডেডলাইন। সো আমাদের ইমেজ এলিমেন্ট আমরা পেলাম। এখন আমাদের দরকার হেডার এলিমেন্ট। আমরা এখানে H3 অথবা H2 ব্যবহার করতে পারি, আমি H3 ব্যবহার করছি। সো H3 এর মধ্যে আমাদের নামটা হবে স্ট্রিক্ট ডেডলাইন। এখানে আমরা চাইলে মার্কআপের মধ্যে বড় হাতের লিখতে পারি অথবা আমরা সিএস এর মাধ্যমে করতে পারি, বাট আমি মার্কআপের মধ্যে লিখে দিচ্ছি বড় হাতের স্ট্রিক্ট ডেডলাইন। এবং হেডারের পর আমাদের যে ইয়া রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের ক্ষেত্রে আমরা বলবো পি ট্যাগ ব্যবহার করতে পারি আমরা নর্মালি, অথবা আপনারা যদি এখানে দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা ডিভ ট্যাগ ব্যবহার করবো। সো আমি সেফ হওয়ার জন্য ডিভ ট্যাগ ব্যবহার করছি। সো এটা হচ্ছে আমাদের সার্ভিস কন্টেন্ট এবং এর ভিতরে আমাদের থাকবে জাস্ট একটা পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা জাস্ট লরেম ইপসনটাকে কপি করতে পারি। সো এই পর্যন্ত আমাদের কন্টেন্ট পর্যন্ত আমরা পেলাম। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট একটা রিড মোর বাটন। সো রিড মোর বাটনের জন্য আমরা একটা ডিভ তৈরি করে নিই, সার্ভিস অ্যাকশন বাটনের অ্যাকশন সেকশন বলা যেতে পারে এটাকে, অর্থাৎ এখানে আমাদের অ্যাকশন বাটনগুলো থাকবে। এখানে আমরা ক্লিক করলে একটা অ্যাকশন হবে, সেটা হচ্ছে আমাদের এই সার্ভিসের পেজটাতে আমাদেরকে নিয়ে যাবে টেকনিক্যালি। সো সেটা হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। সো সার্ভিস অ্যাকশন এর ভিতরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা বাটন। আমরা এটা ক্লাস দিতে পারি রিড মোর এবং এটা টেক্সট হবে জাস্ট রিড মোর সিম্পলি এবং কিছু ডটস এট দি এন্ড। সো আমরা আমাদের কন্টেন্টের মার্কআপটা পেয়ে গেলাম, আমাদের কলামের মার্কআপ পেয়ে গেলাম। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে নর্মালি HTML5 এর ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমি আর্টিকেল ট্যাগ ব্যবহার করে থাকি ডিভের পরিবর্তে। অর্থাৎ যেহেতু এই জিনিসটুকু এই পার্টটুকু একটা আলাদা আর্টিকেল, এই পার্টটুকু একটা আলাদা আর্টিকেল, অর্থাৎ আলাদা একটা বাংলায় বলতে গেলে আপনাদেরকে অনুচ্ছেদ বলা যেতে পারে, আলাদা একটা অনুচ্ছেদ যেহেতু, সেই জন্য আমরা সাধারণত আর্টিকেল ট্যাগ ব্যবহার করতে পারি ডিভ ট্যাগের পরিবর্তে। সো আমি এটাকে আর্টিকেল ট্যাগে পরিবর্তন করি আর্টিকেল, এবং এই রোটাকে আমরা ডিভটাকে আমরা সেকশন হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এই পুরো সেকশনের জন্য, এই পুরো রো এরিয়ার জন্য এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল। সো এটাকে আমরা একটা সেকশন রাখতে পারি পুরো রোটাকে। সো এটা হচ্ছে একটা সেকশন এবং এটা হচ্ছে একটা এই তিনটা হচ্ছে আর্টিকেল। সো জাস্ট আমরা এই জিনিসটাকেই আলাদা তিনটা কপি তৈরি করে নিই, 1 2। সো প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সার্ভিসের আইকনগুলো চেঞ্জ করা এবং টেক্সটগুলো চেঞ্জ করা, বাট এটা আমি পরবর্তীর জন্য রেখে দিই কারণ আমাদের আগে স্টাইলিং এর দিকে মনোযোগ দিতে হবে। সো চলুন আমরা স্টাইলিংটা করে নিই। ফাইলটাকে সেভ করলাম, ইন্ডেক্স ফাইলটাকে। এখন আমরা স্টাইলিং এ যাব। সো একটা ছোট্ট কমেন্ট লিখে দিই, কমেন্টটা হচ্ছে রো স্টাইলিং। এবং এখানে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কলামকে আলাদাভাবে কাউন্ট করা, অর্থাৎ প্রত্যেকটা কলামের জন্য উইডথ ক্যালকুলেট করা। আমরা জানি যে এখানে আমাদের 920 পিক্সেল উইডথ রয়েছে পুরো জিনিসটার, এবং প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করে মাঝখানে কিছুটা গ্যাপ দিতে হবে। এবং আপনারা খেয়াল করুন যে সবার শেষের এলিমেন্টটা, সবার শেষের কলামটায় ডান পাশে কোনো গ্যাপ নেই, অর্থাৎ ডান পাশে কোনো এমটি স্পেস নেই, এবং এই দুটো ডান পাশে এমটি স্পেস রয়েছে। সো এই জিনিসটা একটু কেয়ারফুল আমাদের ক্যালকুলেট করা লাগে, এবং এটা হচ্ছে আমাদের গ্রিড সিস্টেম, অর্থাৎ আমরা প্রত্যেকটা গ্রিডকে কিভাবে সাজাবো আমাদের রো এর মধ্যে। সো এই জিনিসটা একটু আমাদের হিসাব করে ক্যালকুলেট করা লাগবে। চলুন আমরা দেখে নিই ক্যালকুলেটরের মাধ্যমে। সো আমরা একটা ক্যালকুলেটর ওপেন করলাম এবং আপনারা খেয়াল করুন যে পুরোটাকে যদি আমরা 100% উইডথ ধরি, আমাদের এক্স্যাক্টলি পিক্সেল হিসাবে হিসাব করার আর প্রয়োজন পড়তেছে না, অর্থাৎ 920 পিক্সেল নাকি 940 পিক্সেল সেটা আমাদের জানার দরকার পড়তেছে না। আমরা জাস্ট
উই পুরোটাকে 100 পিক্সেল ধরে নেব। এটার সুবিধাটা হচ্ছে যে যখন আমরা রেসপন্সিভ করার চেষ্টা করবো, অর্থাৎ আমাদের যখন মোবাইলের জন্য থাকবে, আমাদের যখন ট্যাবলেট পিসির জন্য থাকবে, আমাদের যখন ডেস্কটপের জন্য থাকবে, আমাদের যখন ল্যাপটপের জন্য থাকবে, তখন আমাদের আলাদাভাবে প্রত্যেকটা আলাদা পিক্সেল হিসাব করা হবে না। আমরা জাস্ট পুরোটাকে 100% ধরে ওই পার্সেন্টেজটা ব্যবহার করতে পারবো এবং প্রত্যেকটার জন্য আলাদাভাবে পিক্সেল হিসাব করে আমাদের ভ্যালু বসানো লাগবে না, উইথ হাইট বসানো লাগবে না। সো চলুন আমরা দেখি 100%কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 33.3333। কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে প্রত্যেকটা যদি এইভাবে 33.3 করে দিই, তাহলে একটার সাথে একটা লেগে যাবে, অর্থাৎ মাঝখানে গ্যাপটুকু থাকতেছে না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটোর ডান পাশে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখতে হবে, এই দুটোর ডান পাশে নির্দিষ্ট পরিমাণ স্পেসিং থাকতে হবে, বা সবার শেষেরটা ডান পাশে স্পেসিং না থাকলেও চলবে। এটা আমরা কিভাবে করতে পারি? এটার 3টা ওয়ে রয়েছে। একটা হচ্ছে আমরা সিএসএস এর nth চাইল্ডে ব্যবহার করতে পারি। nth চাইল্ডের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে কত নম্বর চাইল্ডের কত নম্বর এলিমেন্টের, অর্থাৎ চাইল্ড বলতে বোঝায় যে কোন একটা প্যারেন্টের চাইল্ড, অর্থাৎ এই রো এর 3 নম্বর চাইল্ড এলিমেন্ট, এই এলিমেন্টটা, অথবা আমরা যদি বলি 2 নাম্বার তাহলে এই এলিমেন্টটাকে ধরবে, আমরা যদি বলি 3 নাম্বার তাহলে এই এলিমেন্টটাকে ধরবে। কিন্তু এটার কিছু প্রবলেম রয়েছে, যেমন ব্রাউজার কম্প্যাটিবিলিটি এটসেট্রা। তাই আমরা ব্যবহার করবো সরাসরি ক্লাস সিস্টেম। আমি যেটা সাধারণত করে থাকি না, বাট এই ক্ষেত্রে আমরা করবো, সেটা হচ্ছে আমরা সবার শেষ কলামটাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কলাম এখানে শেষ হয়েছে, এই একটা কলাম এখানে শেষ হয়েছে, এবং এই একটা কলাম। তো 3 নম্বর কলামটাকে আমরা একটা ক্লাস অ্যাড করবো, লাস্ট কলাম অথবা শুধুমাত্র লাস্ট। সো যে ক্ষেত্রে এখন আমরা সরাসরি স্টাইলিং এ বলে দিতে পারি যে যখন এটা লাস্ট কলাম হবে তখন এটা ডান পাশে কোনো মার্জিন রাখবে না। সো এখন আমরা আরেকবার ক্যালকুলেশনে ফিরে যাই। এখানে আমরা যদি প্রত্যেকটাকে 3 ভাগে ভাগ করলে যেহেতু হচ্ছে না, তবে আমাদেরকে অসমানভাবে ভাগ করতে হবে। সো প্রত্যেকটাকে যদি আমরা 32 পিক্সেল ধরি, চলুন দেখা যাক কত হয়। 32 পিক্সেল 32%, সরি 32 পিক্সেল নয়, 32% করে 3টা যদি হয় তাহলে আমরা পাচ্ছি 96%। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডান পাশে যদি 2% করে স্পেসিং ফাঁকা রাখি, এখানে 2%, এখানে 2%, এবং লাস্টেরটা যদি 0% রাখি, তাহলে 2 এবং 2 4, অর্থাৎ 96 প্লাস 4 100% পাচ্ছি আমরা, পুরোপুরি উইডথের মধ্যে সেট হবে, এবং আমরা প্রত্যেকটা আলাদা কলাম হিসেবে এবং মাঝখানে গ্যাপ হিসেবে পেয়ে যাচ্ছি। সো চলুন আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কলাম 1/3, এবং আমরা বলবো এটার উইডথ হচ্ছে 32% এবং মার্জিন রাইট হচ্ছে 2%। এবং আমরা চাইলে একটুখানি মার্জিন টপ এবং মার্জিন বটম দিতে পারি, বাট এটা একেবারে জরুরি নয়। সো আমি এভাবে রেখে দিচ্ছি। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে লাস্ট কলামের ক্ষেত্রে আমাদের স্পেশাল স্টাইলিং লাগবে, যেটা হচ্ছে মার্জিন রাইট থাকবে না কোনো। সো কলাম 1/3 লাস্ট, যখন আমরা লাস্ট কলামে যাব সেক্ষেত্রে আমাদের মার্জিন রাইট 0 হবে। সো চলুন আমরা এটাকে সেভ করি এবং আমাদের পেজটাকে ওপেন করার চেষ্টা করি, দেখি কতটা আগলি হয়েছে জিনিসটা দেখতে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা আলাদা আলাদা ভাবে বসে গেছে। এর কারণ কি? এর কারণ আমরা চলুন ফায়ারবাগের মাধ্যমে পর্যবেক্ষণ করি। যদি আমরা এই এলিমেন্টের উপরে মাউসটা নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আর্টিকেলটার উপরে মাউসটা নিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার উইথ ঠিকই 32% রয়েছে, বাট এই জিনিসটা পুরো এই উইথটাকে দখল করে রেখেছে, কারণ আমরা জিনিসটাকে ফ্লোট করাইনি, প্রত্যেকটা লেফট সাইডে ফ্লোট করে থাকতে হবে। সো এর মানে হচ্ছে যে এই জিনিসটা আমাদের পুরো জায়গাটা দখল করে রেখেছে। সো এর মানে হচ্ছে যে এই জিনিসটা আমাদের পুরো জায়গাটাকে দখল করে রেখেছে, এবং এই জিনিসটা আমাদের এই পুরো জায়গাটাকে দখল করে রেখেছে। কিন্তু আমরা চাইছি যেন এটা শুধু এইটুকু জায়গায় দখল করা, এবং আমরা জানি যে এটা সহজ উপায় হচ্ছে ফ্লোট ব্যবহার করা। সো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা কলামের জন্য একটা ফ্লোট ব্যবহার করবো, ফ্লোট লেফট। এবং আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেফট সাইডে ফ্লোট হয়ে গিয়েছে। এখন আরো কিছু স্টাইলিং এর প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে এখানে আমাদের এই জিনিসটাকে ফ্লোট করাতে হবে, এই ইমেজটাকে ফ্লোট করাতে হবে, এবং এখানে কিছু স্টাইলিং অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা এই কাজটা করে নিই। এবং তার আগে ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা রো এর উপরে এবং নিচে কিছু স্পেসিং আমরা রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পেসিং রয়েছে এবং এখানে কিছু স্পেসিং রয়েছে। সো এই স্পেসিং গুলো আমাদেরকে রাখতে হবে। সো আমরা একটা করে রো এর স্টাইলিং করি। আমরা প্যাডিং তৈরি করতে পারি। এখানে প্যাডিং টপ হবে ধরা যাক 10 পিক্সেল,
অথবা আমরা 15 দিতে পারি। এটা হচ্ছে টপ এবং বটম, এবং রাইট এবং লেফট আমাদের কোনো প্যাডিং এর প্রয়োজন নেই, সো আমরা এইভাবে রেখে দিই। আমরা পেলাম আমাদের রোয়ের স্টাইলিং। এখন আমরা খুব তাড়াতাড়ি সার্ভিস হেডার আইকন কে আমরা অবশ্যই ফ্লোট লেফট করবো এবং মার্জিন রাইট দিয়ে দিই একটা। চলুন দেখে নেওয়া যাক কতখানি স্পেসিং রয়েছে। মোরলেস 5 পিক্সেল বড় দিতে পারি এটাকে, অথবা আমরা মেজার করে দেখতে পারি আপনারা যদি চান। এখানে 13 পিক্সেল রয়েছে উইথ, সো আমরা 10 পিক্সেল ব্যবহার করতে পারি। মার্জিন রাইট 10 পিক্সেল, এবং আমাদের সার্ভিস হেডারটাকেও, হেডারের ভিতরে যে H3 এলিমেন্ট রয়েছে সেটাকে আমরা ফ্লোট লেফট করাতে হবে। সো ফ্লোট লেফট করলাম, এবং এটার স্টাইলিংটা আমরা একটু দেখে নিই। বাইরের প্রো ছিল, এবং আমরা ফন্ট সাইজটা একটু দেখে নিই। 26 পিক্সেল, এবং আমাদের কালার হচ্ছে 66666। সো কালার পেলাম, এবং আমরা ফন্ট সাইজ দরকার আমাদের। ফন্ট সাইজ হচ্ছে 28 অথবা 26। সো 26 পিক্সেল, এবং আমরা ফন্ট হিসেবে জাস্ট নর্মালি রেখে দিই যেটা আছে সেটাই। তারপর আমরা এরিয়াল অথবা হেলভেটিকে চেঞ্জ করার চেষ্টা করবো। সো এটা হচ্ছে আমাদের এখনকার নতুন স্টাইলিং, যেটা দেখতে খুবই আগলি এবং খুবই বিচ্ছিরি, এবং এটা এক্ষুনি আপনাদেরকে এক্সপ্লেন করে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও এইখানে আমাদের একটা আলাদা হেডারের মধ্যে রয়েছে, আলাদা হেডার এলিমেন্টের মধ্যে রয়েছে, কিন্তু তারপরে এই জিনিসটা আমাদের কন্টেন্টটা আমাদের এই হেডারের ভিতরে চলে যাচ্ছে, দেখতে মনে হচ্ছে হেডারের ভিতরে চলে যাচ্ছে। কারণ কি? কারণটা আপনাদেরকে এক্ষুনি এক্সপ্লেন করার চেষ্টা করবো আমি। যেটা আপনাদেরকে প্রথমে বলে নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে আমরা কিভাবে ক্লিয়ার ফিক্স করতে পারি সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর কথা। চলুন আমরা এটা দেখে নিই এখন। সো এই ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা এলিমেন্টের ভিতরে সবগুলো এলিমেন্টকে ফ্লোট করিয়ে দেই, তখন ওই এলিমেন্টের ভিতরে কোনো কন্টেন্ট না থাকলে যেরকম হতো সেরকম একটা অবস্থা তৈরি হয়। অর্থাৎ আমরা যদি হেডার এলিমেন্টের উপরে মাউসটা নেই, সার্ভিস হেডার, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোনো এরিয়াকে হাইলাইট করতেছে না। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেন এর ভিতরে অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট নেই। যেমন ধরো আমরা যদি সার্ভিস কন্টেন্টের উপরে মাউসটা নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো এরিয়াটুকু কালার হয়ে যাচ্ছে, হাইলাইট করা হচ্ছে। সো এই কালার এরিয়াটুকুকে হাইলাইট করা হচ্ছে কারণ হচ্ছে এটার ভিতরে কন্টেন্ট রয়েছে, এবং কন্টেন্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ টাইপ। কিন্তু এখানে যদি আমরা মাউস নেই তখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা এমটি, অর্থাৎ এটা কোনো এটার ভিতরে কোনো এলিমেন্ট নেই। কিন্তু আমরা যদি এক্সপ্যান্ড করি আমরা ভিতরে দেখতে পাচ্ছি দুটো এলিমেন্ট রয়েছে যেটা আলাদা আলাদাভাবে স্পেস দখল করেছে, কিন্তু পুরো এটার প্যারেন্ট এলিমেন্টের ভিতরে কোনো জায়গা দখল করেনি। সো একটু কমপ্লেক্স আইডিয়াটা, বাট আমাদের ইমপ্লিমেন্টেশনটা একেবারে সহজ। চলুন আমরা দেখে নিই কিভাবে এটার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। সো এটা দুটো ট্রিক্স রয়েছে। একটা হচ্ছে ক্লিয়ার ফিক্স নামে একটা এলিমেন্ট ব্যবহার করা। ক্লিয়ার ফিক্স নামের একটা ক্লাসযুক্ত একটা ডিভকে ব্যবহার করা, যেটা একটু পুরান টাইপের মেথড। এটা আগের আমলে ব্যবহার করা হতো, অর্থাৎ 3-4 বছর আগে। এখন আমরা নতুন মেথড ব্যবহার করে থাকি। CSS3 এর বিভিন্ন ইউজফুল দিকের মধ্যে একটা হচ্ছে পুরান জিনিসগুলোকে আপডেট করে নতুন শর্ট এবং ট্রিকি জিনিসে পরিণত করা। সো এখন আমরা দেখবো কিভাবে আমরা CSS3 এর মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে একটা নতুন একটা ক্লাস তৈরি করবো আমরা, সেই ক্লাসটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের পরবর্তী অংশটুকুকে ক্লিয়ার করবে। সো ক্লিয়ার অ্যাকচুয়ালি কি? ক্লিয়ার হচ্ছে ফ্লোটের একটা ফ্লোটকে রিমুভ করা অথবা ফ্লোটকে মুছে দেওয়ার একটা স্টাইলিং। সো আমরা এভাবে বলে থাকি জিনিসটাকে ক্লিয়ার। এটা 2 ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে, লেফট অথবা রাইট অথবা বোথ। অর্থাৎ আমরা লেফট সাইড থেকে ফ্লোট গুলোকে ক্লিয়ার করবো নাকি রাইট সাইড থেকে ফ্লোট গুলোকে ক্লিয়ার করবো, নাকি সব দিক থেকে ফ্লোটকে ক্লিয়ার করবো। অর্থাৎ ফ্লোটিং এলিমেন্ট গুলোকে ক্লিয়ার করে আমরা ওইটার প্যারেন্টকে আমরা ওই এলিমেন্ট গুলোর জায়গাটুকুকে দেখিয়ে দেবো যে এটা এই জায়গাটুকু দখল করেছে। একটু কমপ্লেক্স, তারপরে আপনাদেরকে যখনই দেখাবো তখনই আপনার স্টাইলিং করবো তখনই আপনারা দেখতে পাবেন কি সুন্দরভাবে এটা কাজ করতেছে। সো আমরা একটা ক্লাস তৈরি করবো, সেটা হচ্ছে ক্লাসের নাম দেওয়া যাবে গ্রুপ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিজার, অর্থাৎ আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ডলি ইউজ করা হয়ে থাকে গ্রুপ নামটা। সো ক্লাসের নাম হচ্ছে গ্রুপ, এবং আমরা বলবো এটা আফটার এবং এটার বিফোর। এগুলো হচ্ছে সিডো এলিমেন্ট আপনাদেরকে আগে দেখানো হয়েছে ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ডের মতো। সো আফটার এবং বিফোর, অর্থাৎ এই গ্রুপ ক্লাসটা যেখানেই থাকবে তার আগে এবং পরে আমরা কিছু কন্টেন্ট ব্যবহার করব। সো কন্টেন্ট কি? সরাসরি আমরা কন্টেন্ট ব্যবহার করব বলতে আমরা জাস্ট একটা এমটি স্পেস তৈরি করব। সো
এই সিএসএস কন্টেন্টের মাধ্যমে আমরা যে কোনো কিছু আমাদের সিএসএস এলিমেন্টের মধ্যে রাখতে পারি, যেমন ধরো ইমেজ অথবা টেক্সট। এটা খুবই একটা বাজে মেথড, কেননা আমাদের যে কোনো কন্টেন্ট এইচটিএমএল এর ভিতরে থাকা উচিত, সিএসএস এর ভিতরে থাকা উচিত না। কিন্তু এই জিনিসটা খুবই হ্যান্ডি এবং ইউজফুল কিছু ছোটখাটো ট্রিক্সের জন্য। সো এটা আমরা এখানে ব্যবহার করব কন্টেন্ট। এবং আরেকটা ছোট্ট নতুন প্রপার্টি আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে ডিসপ্লে টেবল, যেটা আপনারা আগে দেখেন। আগে আপনারা দেখেছেন ডিসপ্লে ব্লক, ডিসপ্লে এলিমেন্ট, ডিসপ্লে ইন ব্লক, ইনলাইন ব্লক অথবা ডিসপ্লে ইনলাইন, কিন্তু আপনারা ডিসপ্লে টেবিলটা আগে কখনো দেখেননি সম্ভবত। সো এটা হচ্ছে নতুন একটা CSS3 এর একটা প্রপার্টি অথবা অ্যাট্রিবিউট। চলুন আমরা এটাকে ব্যবহার করার চেষ্টা করি। এবং এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ আফটার, অর্থাৎ অটোমেটিক্যালি গ্রুপের পরবর্তী জায়গাটুকুকে আমরা ক্লিয়ার বোধ করব। সো আমরা প্রত্যেকটা গ্রুপ ক্লাসের পরবর্তী জায়গাটুকুতে ক্লিয়ার করব। চলুন আমরা এখন আমরা চাইতেছি এই হেডার এলিমেন্টের ভিতরের অংশটুকু যেন দেখতে পাই হেডার এলিমেন্টটা। তো আমরা এখানে গ্রুপ ক্লাসটাকে অ্যাড করে দেখি কাজ হয় কিনা। কপি করলাম এবং প্রত্যেকটা হেডারের মধ্যে আমরা এই জিনিসটাকে পেস্ট করলাম। চলুন আমরা সেভ করি এবং পেজটাকে রিফ্রেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই জায়গাটুকু দখল হয়ে গেছে এবং এই জিনিসটা পরবর্তী রোতে চলে গেছে। এটার ভিতরে ঢুকে যাওয়ার জায়গায় যেরকম আগে ছিল তার পরিবর্তে এখন সুন্দরভাবে লেআউট হয়ে গেছে। এবং আমরা যদি হেডারের উপরে মাউসটা দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দখল করেছে সেটা আমরা এখন কালার হিসেবে দেখতে পাচ্ছি। সো এটা খুবই সহজ এবং সুন্দর একটা মেথড এবং খুবই নিট অ্যান্ড ক্লিন একটা মেথড। আপনারা সবাই এটা ব্যবহার করতে পারেন, অথবা ক্লিয়ার ফিক্স ব্যবহার করতে পারেন, যেটা অনেক জায়গায় আপনারা খুঁজে পাবেন, জাস্ট গুগলে সার্চ করলে আপনারা পাবেন। সো আমি জাস্ট এই মেথডটাই ব্যবহার করবো। এবং এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের হেডারটাকে একটু স্টাইলিং করা দরকার, হেডারের টেক্সটটাকে একটু স্টাইলিং করা দরকার। ধরা যাক ফন্ট ফ্যামিলি আমরা ব্যবহার করবো, আরিয়াল দেওয়া যাক। এবং এটা মার্জিন টপ একটু ব্যবহার করতে হবে আমাদেরকে। আমরা 10 পিক্সেল দিয়ে দেখি কিরকম হয়। 10 পিক্সেল থেকে একটু নামালে সম্ভবত ভালো হবে। চলুন আমরা ফায়ারবারের মাধ্যমে কাজটা করার চেষ্টা করি। আমার মনে হচ্ছে এইটুকুই পারফেক্ট, 15 পিক্সেল। সো 10 পিক্সেলের পরিবর্তে আমরা বলবো 15 পিক্সেল। এবং এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্টটুকু, অর্থাৎ কন্টেন্ট স্টাইলিংয়ে। তার আগে আপনারা দেখে নিন যে এখানে একটুখানি ছোট্ট স্পেসিং রয়েছে নিচে। সো এই স্পেসিংটাকে আমরা অ্যাড করে নিই আমাদের হেডারের মধ্যে। সো সার্ভিস হেডার প্যাডিং বটম আমরা বলবো 15 পিক্সেল। সো এইটুকু আমাদের শেষ। এখন আমরা শুধুমাত্র কন্টেন্টটাকে স্টাইলিং করবো। চলুন আমরা প্রথমে স্টাইলিংটা দেখে নিই। 12 পিক্সেল আরিয়াল এবং কালার হচ্ছে 9A9A9A। সো আমাদের ক্লাসটা আমরা দেখে নিই। সার্ভিস কন্টেন্টের সব স্টাইলিং আমরা এখানে লিখে দিই। সার্ভিস কন্টেন্ট Arial font 12 পিক্সেল সাইজ, কালার হচ্ছে 9A9A। সেভ করলাম এবং আমরা লাইন হাইটটাকে একটু চেঞ্জ করতে হতে পারে। চলুন আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন সবগুলো ফন্ট একেবারে কাছাকাছি চলে আসছে, সবগুলো টেক্সট একেবারে কাছাকাছি চলে আসছে। সো এটা থেকে বাঁচার জন্য আমরা লাইন হাইট ব্যবহার করতে পারি। লাইন হাইট 18 পিক্সেল দেওয়া যাক। 20 পিক্সেলে বেটার দেখাচ্ছে আমার মতে। এবং আমরা ফন্ট সাইজটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতে পারি, কারণ আমার চোখে কেন যেন খুব ছোট লাগছে। আরেকটু বড় হলে মনে হয় বেটার হতো। আমার মনে হয় এটাই বেটার। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেট করতে পারেন, কিন্তু ডিজাইনের চেয়ে আমার 13 পিক্সেলটাই বেশি বেটার মনে হচ্ছে। সো আমি 13 পিক্সেল সেভ করব ফন্ট সাইজ এবং লাইন হাইট ব্যবহার করব 20 পিক্সেল। সো আমাদের লাইন হাইট পেলাম এবং কন্টেন্টের স্টাইলিং আমরা এর মধ্যেই শেষ করলাম। সো কন্টেন্টের নিচে আমরা একটা ছোট্ট প্যাডিং ব্যবহার করতে পারি 15 পিক্সেল। ঠিক আগেরটার মতোই হেডারের মতো আমরা 15 পিক্সেলের একটা প্যাডিং ব্যবহার করলাম। এখন আমরা রিড মোর বাটনটাকে স্টাইলিং করবো। সো রিড মোর বাটনের স্টাইলিংটা আমরা দেখে নিই। এখানে আমরা সরাসরি CSS3 এর মাধ্যমে স্টাইলিংটা করতে পারি, কিন্তু আমি ইমেজ হিসেবে করে আপনাদেরকে দেখিয়ে দিই, কেননা এটা হচ্ছে আগের ওয়ে নর্মালি এভাবে করা হয়ে থাকতো এবং এখনো এভাবে করা হয়ে থাকে। কেননা অনেক ক্ষেত্রে CSS3 এর মাধ্যমে করা স্টাইলিং গুলো বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট পায় না, অথবা এক এক ব্রাউজারে এক এক রকম দেখতে হয়, অথবা একটু কঠিন হয়ে থাকে নর্মালি এই কাজগুলো করা। অথবা আমরা স্টাইলটিকে সরাসরি কিভাবে ইমেজের মাধ্যমে আমরা করতে পারি সেটা দেখে নিই। অথবা আমার মনে
আমার মতে আমরা এটাকে টু ডু লিস্টে রেখে দিতে পারি 4। আমরা এটাকে বলবো যে ইমেজ অ্যাজ রিড মোর বাটন। সো আমরা রিড মোর বাটন এর জায়গায় ইমেজকে কিভাবে ব্যবহার করতে সেটা আমরা পরে শিখবো, আগে আমরা CSS3 টাকে শিখে নিই। নর্মালি আমরা এতদিন করে আসছিলাম যে CSS3 এর ব্যাপারগুলোকে পরে শেখার জন্য রাখতেছিলাম, বাট আজকে আমরা একটু উল্টোটা করে দেখি। সো চলুন আমরা স্টাইলিংটা একটু দেখে নিই। এখানে আমাদের একটুখানি শ্যাডো রয়েছে নিচে, এই শ্যাডোটা আমরা বাদ দিয়ে দিই আপাতত, যেহেতু CSS3 আমরা এখন এতখানি এফিশিয়েন্ট অথবা প্রফিশিয়েন্ট না যে কিভাবে শ্যাডো তৈরি করতে অথবা গ্রাডিয়েন্ট তৈরি করতে সেটা আমরা জানি। সো আমরা সরাসরি স্টাইলিংটা প্লেইন অ্যান্ড সিম্পল ভাবে স্টাইলিংটা করার চেষ্টা করি। আমাদের একটা বর্ডার রয়েছে এখানে, চলুন আমরা বর্ডারের কালারটা দেখে নিই। আমি কালার পিকার সিলেক্ট করলাম এবং বর্ডারটাকে সিলেক্ট করলাম ডিসি কালার, এবং আমাদের ফন্টটা, আচ্ছা আমরা পরে দেখবো ফন্টটাকে। আমরা প্রথমে বর্ডারটাকে সিলেক্ট করে নিই। বর্ডার 1px সলিড ডিসি, এটা হচ্ছে আমাদের বর্ডারের কালার। এবং আমাদের টেক্সট হচ্ছে, চলুন আমরা টেক্সটের স্টাইলিংটা দেখে নিই। টেক্সটের স্টাইলিং হচ্ছে 12 পিক্সেল আরিয়াল, এবং আমাদের কালার হচ্ছে 66666। সো কালার হচ্ছে 66666 এবং ফন্ট সাইজ 13 পিক্সেল, এবং আমরা ছোট্ট একটু প্যাডিং রাখতে পারি। আমাদের ফন্ট অবশ্যই আরিয়াল হতে হবে, ফন্ট ফ্যামিলি আরিয়াল, এবং আমরা ছোট্ট একটু প্যাডিং রাখতে পারি উপর এবং নিচে। ধরা যাক 5 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দেখি প্রথমে আমরা। চলুন এখন দেখা যাক আমাদের স্টাইলিংটা কোন পর্যায়ে রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা কাছাকাছি হয়েছে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এখনো চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করতে পারি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট পেলাম, এবং আমাদের একটা বর্ডার রেডিয়াসের দরকার রয়েছে। তো আমরা চলুন বর্ডার রেডিয়াসটাকে সেট করে দিই। 5 পিক্সেলের পরিবর্তে আমরা 10 পিক্সেল করে দেখতে পারি। সো এবং আমাদের বর্ডার রেডিয়াস ধরা যাক 15 পিক্সেল। চলুন দেখা যাক কি অবস্থা আসছে। সো এরকম হচ্ছে আমাদের বর্তমানে স্টাইলিং। আমরা বর্ডার রেডিয়াসটাকে আরেকটু কমানোর চেষ্টা করে দেখতে পারি। এই পজিশনে থাকাকালীন আমার মনে হচ্ছে এই জিনিসটা মোটামুটি কাছাকাছি হয়েছে। সো আমরা 30 পিক্সেল সেট করলে কাছাকাছি একটা ইফেক্ট পাবো। সো 30 পিক্সেল চেক করে দেখা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কাছাকাছি স্টাইলিং এর একটা বাটন আমরা পেয়েছি এখানে, যদিও আমাদের গ্রাডিয়েন্ট এবং ইত্যাদি জিনিসগুলো পুরোপুরি এক্সাক্ট হয়নি, কিন্তু এটা অনেকখানি ফ্ল্যাট এবং অনেক পুরোপুরি CSS এর মাধ্যমে তৈরি হতে জিনিসটা দেখতে আরেকটু, জিনিসটার ইউজেবিলিটি আরেকটু বেটার। এবং আমরা এটা স্টাইলিংটাকে কার্সর একটা দিতে পারি, আমরা কার্সর পয়েন্টার আমরা ব্যবহার করলাম, যেহেতু আমাদের এটা একটা ক্লিকেবল বাটন। এবং কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের উপরে এবং নিচের পজিশনিংটা ঠিক মতো হচ্ছে না। সো আমরা চলুন দেখি আমাদের উপর নিচের প্যাডিংটা কোথায় গেল। সো এখানে আমাদেরকে আবার একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সেই ফ্লোটের ব্যাপারটা, সেই ক্লিয়ার ফিক্সের ব্যাপারটা, অর্থাৎ আমার এই সেকশনের ভিতরের সবগুলো এলিমেন্ট ফ্লোট করানো। তাই আমাদের এই সেকশন অর্থাৎ এই রো ক্লাসটা দেখতে পাচ্ছে না যে ভিতরে এলিমেন্টগুলো রয়েছে নাকি নেই। সো এখানে আমরা জাস্ট সিম্পলি গ্রুপ ক্লাসটাকে অ্যাড করে দিতে পারি। এবং আপনারা খেয়াল করুন যে এখানে মাউস রাখার পরে যে যদিও এই এরিয়াটা কালার্ড হচ্ছে, কিন্তু কালার্ড হচ্ছে কারণ আমাদের প্যাডিং, আমাদের উইডথ এবং হাইট নয়, আমাদের প্যাডিংটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতখানি প্যাডিং রয়েছে, অর্থাৎ 0 পিক্সেলে যদি আপনি 15 পিক্সেল প্যাডিং দেন সেক্ষেত্রে এটা 15 পিক্সেল হাইট হবে, 15 পিক্সেল উইডথ হবে। বাট আপনি যদি 0 পিক্সেলকে কোনো উইডথ এবং হাইট না দেন এক্স্যাক্টলি, তাহলে এটা সবসময়, এবং প্যাডিং এবং মার্জিন ছাড়া এটা সবসময় 0 পিক্সেল হাইট থাকবে এবং 0 পিক্সেল উইডথ থাকবে। সো আমরা এখানে রো এর ক্ষেত্রে আমরা গ্রুপ ক্লাসটাকে অ্যাড করে দেখতে পারি। এটা অটোমেটিক্যালি আমাদের ভিতরের এলিমেন্টগুলোকে দেখতে সাহায্য করবে। সো রিফ্রেশ করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে এবং উপরে একটুখানি স্পেস রয়েছে, এবং আমি যদি মাউসটা নেই রো ক্লাসের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে 15 পিক্সেল স্পেসিং আমরা দেখতে পাচ্ছি। সো সেম জিনিসকে আপনারা আপনাদের বাসার জন্য অথবা হোমওয়ার্ক হিসেবে আপনারা দেখতে পারেন এই জিনিসটাকে, যে কিভাবে আমরা ঠিক সেম কাজটাকে
যেভাবে আমরা এই ক্লকের আইকনটাকে আলাদা করেছি, ঠিক সেভাবে আপনারা আলাদা আলাদা আইকনগুলোকে আলাদা করে এখানে বসে ট্রাই করতে পারেন। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের যেহেতু অলরেডি আমরা কিভাবে রো সিস্টেম তৈরি করতে হয়, গ্রিড সিস্টেম তৈরি করতে হয়, সেই সম্পর্কে আমরা শিখে গেছি। অর্থাৎ নেক্সট টিউটোরিয়ালটা আমাদের খুবই শর্ট একটা টিউটোরিয়াল হবে। আমরা শুধুমাত্র এই সেকশনটা তৈরি করব এবং তারপরে মাত্র 2-3টা টিউটোরিয়ালের মধ্যে আমাদের পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। এবং সবার শেষে আমরা ফিরে যাব সেই স্লাইডারে, যেটা আমরা পরবর্তীতে করার কথা ছিল জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যেহেতু এখানে জাভাস্ক্রিপ্টের ব্যাপক ব্যবহার রয়েছে। সো সেই পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।